আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক সবাইকে। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে চতুর্থ রমজান শেষ হলো এবং আজকে আমি ফার্স্ট রমজানের ব্লগ আপলোড দিব ইনশাল্লাহ। অলরেডি আমি সবাইকে দেখেছি যে সবাই প্রথম রমজানের ব্লগ আপলোড দিয়ে ফেলেছে। সো শত ব্যস্ততার মাঝে আসলে ভিডিও এডিট করার সময় পাওয়া যায় না। রমজান মাসে ব্যস্ততা একটু বেশিই থাকে। তো সেহরি রমজানের আগে প্রস্তুতির দিন আমি সেহরি পর্যন্ত ভিডিও আমি দিয়েছিলাম। তো প্রথম রমজানে আমি ঘুম থেকে ওঠার পরে একটা ফেস প্যাক বানিয়ে ফেসে দিলাম এবং এই ফেস প্যাকটা আপনারা আমার অন্যান্য ব্লগে দেখেছেন। কাঁচা হলুদ, বেসন এবং মসুর ডাল বেটে এই ফেস প্যাকটা তৈরি করি আমি এবং এটা অনেক উপকারী। যাদের ব্রণ আছে, মেস্তার দাগ আছে, তারপর সানবার্ন যাদের আছে, এই ফেস প্যাকটা অনেক অনেক বেশি উপকারী যেহেতু এখানে কাঁচা হলুদ আছে। তো কাঁচা হলুদ আমরা জানি যে অ্যান্টিসেপটিক এবং আরও অন্যান্য অনেক কাজ করে, এখন আমার মনে আসছে না, এবং ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় ফেসে। এবং এই ফেস প্যাকটা যদি আমরা রেগুলার ইউজ করি তখন অবশ্যই আমরা ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবো। ফেস থেকে কালো দাগগুলো দূর হয়ে যায় এবং সানবার্ন এগুলো রিমুভ হয়ে যায়, অনেক কাজের, অনেক উপকারী। সামনে যেহেতু ঈদ, তো এখন আপনারা যদি এই ফেস প্যাকটা রেগুলার ব্যবহার করে এই ঈদের দিন একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সো আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে মানে নামাজের জন্য প্রস্তুতি নিলাম, নামাজের জন্য রেডি হচ্ছিলাম মূলত। তারপরে হচ্ছে আর যেহেতু রোজা, আর আমি আসলে সবসময় যেহেতু প্রতি বছর যে ভাঙতি রোজাগুলো থাকে বা অনেক সময় দেখা যেত অসুস্থতার কারণে আমি অনেকগুলো রোজা গত বছর না তার আগের বছর রাখতে পারিনি। সো আমি দেখা যায় যে প্রতি মাসে একটা একটা করে রাখার চেষ্টা করি। তো অনেক সময় দেখা যায় যে অনেকেরই হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে অসুবিধা হয়, যেটা অ্যাকচুয়ালি আমারও হয়, কিন্তু এবার আলহামদুলিল্লাহ হয়নি। নামাজ পড়ে আমি কিচেনে চলে আসলাম, ইফতার বানানো স্টার্ট করলাম। আজান যেহেতু দেয়, মাগরিবের আজান যেহেতু দেয় 6টা বাজার 5 থেকে 10 মিনিট আগে, 5 মিনিট আগেই, তো ইফতারিটা বানাতে হয় দুপুর থেকেই। আর আমরা ট্রেডিশনালভাবেই আসলে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মানুষ, আমরা একটু ভাজা ভুনা, হালিম এগুলোর দিকেই আমাদের বেশি ঝোঁকটা থাকে, আমরা এগুলোই বেশি খাই। যদিও এগুলো একদমই স্বাস্থ্যসম্মত না, তারপরেও আসলে দেখা যায় যে একটা ট্রেডিশনাল ওয়ে থাকে বা হোয়াট এভার ইট ইজ, আমরা এটা বানিয়েই থাকি। অনেক কিছু দেখা যায় বানানো হয় যে এমনি সময় নর্মাল দিনে একটা জিনিস আমরা বানাই না, আর মানে আমার বানাতে অ্যাটলিস্ট আলসেমি লাগে, তো বানাই না। আর রোজার সময় কত কিছু বানিয়ে ফেলি, পুরি, পেঁয়াজু, কত কিছু বানাই। তো যাই হোক, আপনাদের সবার প্রথম রোজা কেমন কেটেছে জানাবেন, রোজা কেমন কাটছে এখন পর্যন্ত জানাবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোজা অনেক সুন্দরভাবেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো মতো রোজাগুলো রাখতে পারছেন। দোয়া করি সব রোজা এভাবেই যাক। এবং ঈদে কার কী প্ল্যান, কে কীভাবে ঈদ পালন করবেন অবশ্যই সব কিছু জানাবেন। আর এখন যেহেতু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন যেহেতু চতুর্থ রোজা শেষ, তার মানে সবাই বোধহয় একটু শপিংটা শুরু করেই দিয়েছি, ঈদের শপিং শুরু হয়তো করে দিয়েছেন। আর ঈদের শপিং যেহেতু করছেন, আমাদের মেয়েদের ঈদের সময় জুয়েলারি আমরা কিনি, অনেক জামা কাপড় তো কিনি, জুয়েলারি কিনি, জুতা কিনি, আরও আনুষঙ্গিক অনেক কিছু কিনি, হোম ডেকোরেশনস আইটেমস কিনি, বাচ্চাদেরও অনেক কিছু আমরা কিনি যাদের বাসায় বেবিরা আছে। সো যদি ঘরে বসে আপনারা কেনাকাটা করতে চান, যেটা আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, রোজার সময় দেখা যায় যে বাইরে বের হয়ে কেনাকাটাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সো অনলাইনে অনেক বেশি ইউজফুল আমাদের জন্য। আপনারা কিন্তু সোয়াদিকা পেজে চলে আসতে পারেন। সোয়াদিকাতে আপনারা হোম ডেকোরেশন সহ আপনাদের বিভিন্ন জুয়েলারি, জামা কাপড়, জুতা, ছেলে মেয়ে বাচ্চাদের সমস্ত সব কিছু পেয়ে যাবেন। তো অবশ্যই সোয়াদিকা পেজটা ভিজিট করবেন। যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয় অবশ্যই অনলাইনে অর্ডার দিয়ে দিবেন, ইনশাল্লাহ সোয়াদিকা পেজে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আর যেহেতু প্রি অর্ডার কিছু জিনিস স্টকে আছে, যে সকল জিনিস স্টকে আছে সেগুলো যদি আপনারা অর্ডার দিন ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর প্রি অর্ডার আমরা জানিয়ে দিব কবে পাবেন ইনশাল্লাহ। ঈদের আগেও হতে পারে, ঈদের পরেও হতে পারে, কিন্তু আপনারা পেজটা ভিজিট করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী পণ্য অর্ডার করে ফেলবেন। সো ডোন্ট বি লেট, যত লেট করবেন আপনাদের প্রোডাক্ট আসতে কিন্তু ততটাই লেট হয়ে যাবে। তো এনিওয়েজ আমি এখানে অনেক কিছু বানাচ্ছিলাম। এখানে মূলত আমি পেঁয়াজু, তারপরে আলুর চপ, ফার্স্ট ডেতে আমি আসলে কি বানিয়েছিলাম, পেঁয়াজু,
তারপরে ডিম চপটা ছিল হচ্ছে আলুর মধ্যে সেদ্ধ ডিম দিয়ে ভেজেছিলাম বেসন দিয়ে। তারপরে ডাল পুরি ছিল, তার অনেক কিছুই ছিল। তো এই তো আমি ডিম চপের জন্য ডিমগুলো ছিলে নিচ্ছিলাম। তারপরে ছোলা এগুলোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটতে হয়, তারপরে মুড়ির জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো লাগে। তো দেখা যায় যে অনেক কাজই থাকে রোজার সময়। তারপরে এখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ বাসায় আমরা 4 জন মেয়ে থাকতে অনেক বেশি ইজি হয়ে যায় কাজগুলো, অনেক দ্রুত হয়ে যায়, আমরা এক একজন এক এক কাজ করি। তো আমি বলবো যে যাদের বাসায় আসলে লোক সংখ্যা কম তারা সবাইকে এই রোজার সময় হেল্প করবেন কাজে, কারণ অনেক কাজ থাকে আর রোজা রেখে একজনের পক্ষে আসলে এতগুলো কাজ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই আমরা সবার কাজগুলোতে হেল্প করি, তাহলে আমরা যেরকম আমাদের সমস্ত কিছু মানে চাহিদার সমস্ত কিছু খাবার দাবার যেমন ঠিক সময় হয়ে যাবে, আবার আমরা কিন্তু নামাজ রোজা এগুলো সুন্দরভাবে করতে পারবো। তারপরে এই তো আমি আলুর চপের জন্য আলুটা ভালো মতো মেখে নিচ্ছিলাম। আর এখানে যে আমার হাতের ব্রেসলেটটা এত বেশি বিরক্ত করছিল, ব্রেসলেট আমি যখনই মাখতে যাচ্ছি যখন সেটা হচ্ছে প্লেটের সাথে লেগে সে ব্রেসলেটের মধ্যে আলু লেগে যাচ্ছিল, খুবই বিরক্ত লাগছিল। তো আমি একটা পর্যায়ে ব্রেসলেট খুলেই রেখে দিই। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে আর কোনো ব্রেসলেট নেই। তো তা আমি সুন্দর মতো এই আলুটা এরপরে মাখাচ্ছিলাম। আলুর চপটা আমি যেভাবে করে মাখাই এটার মধ্যে আমি চাট মশলাও দিই। এর আগে আমি বোধহয় একদিন দেখিয়েছিলাম আলু পুরির একটা রেসিপি আমি বোধহয় দিয়েছিলাম, সেখানে এই আলু ভর্তাটা আমি ফুল দেখিয়েছিলাম। এই চাট মশলা দেওয়ার কারণে দেখা যায় যে আলুর চপটা অনেক বেশি মজা হয়। আর ছোলা ডাবলির জন্য তো এর আগের রাতেই আমি সব কিছু ভিজিয়ে রেখেছি। তা আপনারা এটা আমার আগের ব্লগে দেখতে পেয়েছেন যে রমজানের প্রস্তুতির যে আমি ব্লগটা দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি ছোলা ডাবলি সব কিছু ভিজিয়ে রেখেছি, খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা হচ্ছে আম্মু এগুলো সিদ্ধ দিয়ে দেয় আর আমি দুপুরবেলা এগুলো বানানো শুরু করি। এই আলুর চপের মধ্যে আমি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছিলাম, সিদ্ধ ডিম কেটে এই কাটা অংশগুলো দিয়ে তারপর হচ্ছে আলুর চপটা আমি বানিয়ে ফেলছিলাম। এই আলুর চপটা অনেক মজা লাগে। আর ইদানিং 2-3 দিন ধরে হচ্ছে ভাবে একটা বানায়, সেটা হচ্ছে সেদ্ধ ডিম টাই, ওটার মধ্যে আর আলু দেয় না, সেদ্ধ ডিমটা জাস্ট বেসনে ডুবিয়ে ভাজা হয়, সেটা অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে সেদ্ধ ডিম ভাজাটাই বেশি মজা। তো আপনারা কার ইফতারে কী আইটেম বানান আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার রমজানে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে আছে আলহামদুলিল্লাহ, গরমও না আবার বেশি ঠান্ডাও না, তাই বলে কিন্তু রোজাগুলো রাখতে কষ্ট হচ্ছে না। গরমে রোজা রাখতে একটু কষ্টই হয়, বারবার পানি পিপাসা পায়। আর এখনকার ওয়েদারের কারণে দেখা যাচ্ছে পানি পিপাসা অতটা পায় না, আর সময় খুবই কম, মানে রোজার সময়কালটা খুবই কম, 6টার সময় আজান দিয়ে দেয়। তো দেখা যায় যে খিদাও লাগে না, সেরকম খিদা লাগার সম্ভাবনাটাও নাই, কারণ যেহেতু আমি অন্তত যেহেতু রাত জাগিয়ে আমি একদম ফজর পরে ঘুমাইতে, দেখা যায় যে একদম দেরি করে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পরে আমি এই ইফতারের কাজগুলো শুরু করি, নামাজ পড়ি, মাঝখান দিয়ে খিদা এত একদমই আলহামদুলিল্লাহ লাগে না। তারপরে আমি চুলাতে ছোলা বানানো শুরু করলাম এবং আমি এখানে পেঁয়াজটা ভাজতে আমার তখন হলো যে আদা রসুন দিতে হবে, এবং আমি আদা রসুন খুঁজে পাচ্ছিলাম না, তখন মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছে যে আদা রসুন কোথায়। তারপর আমি এখানে আমার জন্য ট্যাং বানাচ্ছিলাম, বাসার আর কেউ শরবত খায় না, এখন তো একদম লেবু তো একদম সোনার মতো দাম হয়ে গিয়েছে, লেবু তো এখন কেনাই যায় না, তাই আমি লেবুটা অ্যাভয়েডই করেছি। এবার লিস্টে লেবুই রাখি নাই, আমি ট্যাং বানাচ্ছিলাম আমার জন্য। আমি বেশি করে ট্যাং বানিয়ে ফ্রিজে রেখে দিই, দেখা যায় 2 থেকে 3 দিন সেই ট্যাংটাই আমি ইফতারে খাই, ঠান্ডা অনেক বেশি ভালো লাগে ইফতারের সময়। তো এই তো ট্যাংয়ে যদিও চিনি দেওয়া থাকে, আমি এক্সট্রা করে চিনি দিই, কারণ আমি মিষ্টিটা অনেক বেশি পছন্দ করি, জানি এটা অনেক বেশি আনহেলদি, ট্যাং জিনিসটাই আনহেলদি, চিনি তো আরও বেশি আনহেলদি, বাট স্টিল আমি মিষ্টি ছাড়া আসলে খেতে পারি না, চাইও সবসময় আমি চিনি নিই, আবার ডায়েটও করার চেষ্টা করি, মানে কন্ট্রাডিক্ট আসলে আমার খাবার দাবার অনেক বেশি কন্ট্রাডিক্ট হয়। তো এই তো যাকে আমি এখানে ছোলা বানাচ্ছিলাম, এই ছোলার রেসিপি ইনশাল্লাহ আমি একদিন দিব যদি কখনো টাইম পাই। এই ছোলাটা আমার কাছে তো মজাই লাগে, আমি এখানে একটু অন্যরকমভাবেই বানাই, আলু দেই, তারপরে সস দেই,
দেন যে ম্যাগি মশলা আছে সেই ম্যাগি মশলা অথবা নুডলসের যে মশলা থাকে সেই নুডলসের মশলা দিই। আর এখানে আমি আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম আদা রসুন বাটা দিয়ে। সো দেখা যায় যে একটা গ্রেভি থাকে এই ছোলার মধ্যে, খেতেও অনেক মজা লাগে। এমনিতে দেখা যায় যে ছোলা তো আমরা মুড়ির সাথে মিশিয়ে খাই, কিন্তু আমি যেভাবে করে ছোলাটা বানাই এটা নর্মালিও খাওয়া যায়, মানে মুড়ি ছাড়াও খাওয়া যায়, মজা লাগে। ইনশাল্লাহ আমি যদি কখনো আমার ইচ্ছা হয়, যদি কখনো টাইম পাই, আমি ইনশাল্লাহ এটার রেসিপি একটা দিব। আর এখানে আমি খেসারের ডালের সাথে হচ্ছে লবণ মরিচ হলুদ এগুলো আমি মেখে নিচ্ছিলাম পেঁয়াজুর জন্য। মূলত পেঁয়াজুটা আমি এখন বানাবো। এক চুলায় ছোলা হচ্ছে, ছোলার মধ্যে আমি পানি দিয়ে রেখেছি যে ছোলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, মানে একদম যেভাবে আমরা তরকারি রান্না করি জাস্ট ওইভাবে করে আমি ছোলাটা বানাই। আরেক চুলার কড়াইতে হচ্ছে আমি তেল দিলাম, যে ওখানে এখন ভাজাভাজির কাজ শুরু হবে। চেষ্টা করি এবং আমাদের সবার চেষ্টা করা উচিত যে এই রোজার সময় সব হেলদি খাবার খাওয়া, যদিও হেলদি খাবার আমার একটুও ভালো লাগে না। হেলদি খাবার কীভাবে বানায় আমি তো এটাই জানি না, তারপরে উচিত যে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করে যাওয়া। কারণ সারাদিন আমরা রোজা রেখে আমরা শরীরের যে উপকারটা আসলে করি, আমাদের স্টোমাক বা পরিপাকতন্ত্র একটু রেস্ট পায়। আর ওজন কমানোর জন্য রোজা তো অনেক বেশি উপকারী, কিন্তু রোজা ভেঙে ইফতারে যা কিছু খাই এগুলো ওজনটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর রিসেন্টলি আমি একটা জিনিস জানলাম, যেহেতু আমি ওজন কমানোর চেষ্টায় আছি, রোজার প্রথমে 1-2টা রোজা আমি ওজন মেপে দেখি যে আমার ওজন 2 কেজি বেড়ে গিয়েছে। তো আমি হঠাৎ করে ভাবলাম যে রোজায় তো আরও কমে যাওয়ার কথা, বাড়লো কেন? তখন জানলাম যে রোজার সময় আমাদের শরীর পানি স্টোর করে রাখে, তো যে বাড়তি ওজনটা সেটা মূলত পানিরই ওজন। তো রোজা রাখতে রাখতে তখন শরীর রোজার মধ্যে অভ্যস্ত হয়ে যায় এবং ওজনটা কমতে থাকে। তো যাদের ওজন একটুখানি বেড়েছে তারা টেনশন নেওয়ার কারণে, ওটা মূলত এক্সট্রা পানির কারণেই বাড়া। ওই পানিটা যখন মানে শরীর যখন রোজার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ইনশাল্লাহ অটোমেটিকভাবে ওজন কমতে থাকবে। তারপরে আমি চিড়া ভিজে নিলাম। চিড়া আমি আর আম্মু একটু চিড়া খাই, চিড়ার সাথে আমি নারকেলটা নিই, নারকেল চিড়া কলা না থাকলে চিনি দিই। তো আমি আমার ইফতারের কাজ শেষ করে অলমোস্ট তখন প্রায় আজান দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, মাগরিবের আজান। আমি এখানে লাইট লাগাচ্ছিলাম। আমি প্রথম রোজাতে সব রুম লাইটিং করতে পারিনি, আমার রুমে অলরেডি লাইট আছে আর কিন্তু এখানে দেওয়া হয় না, যে জায়গাটা আমি এখন লাইট দিচ্ছি 2 ঘরের মাঝখানে। তো আমি এই লাইটটা লাগিয়ে নিচ্ছিলাম। আর মাঝখানে তো আসরের নামাজ পড়েছি, এগুলো তো আর ক্যাপচার করার কোনো প্রয়োজন নাই। এই লাইটগুলো লাগলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো এইখানে এই লাইটটা তো এর আগের দিনে লাগিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়েছি। তো এই তো লাইট এগুলো লাগানোর পর তখন কিন্তু লাইটগুলো জ্বালালে একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়, রোজা রোজা এটা মনে হয়। তারপরে এই তো আমি টেবিল সাজানো শুরু করলাম, অলমোস্ট সব ইফতারি বানানো হয়ে গিয়েছিল। তারপরে যা কিছু দরকার ছিল আস্তে আস্তে আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছিলাম। ইফতারির আমি কোনো নেই নাই আমি। তারপর এই তো ইফতারির পর এই সব ইফতারি করে চা খেয়ে টিভি দেখতে বসলাম। একটু পরে তারাবির নামাজ পড়তে যাব। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আল্লাহ হাফিজ। জামা কাপড় ও গয়নার পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি আরো জমবে বলে আশা তাদের। ঈদ মানেই নতুন পোশাকের সমাহার, আর তাই ক্রেতার চাহিদা মাথায় রেখে রমজানের শুরু থেকেই জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি বলে জানান অনেকে। বেচা বিক্রি আপাতত একটু ডাউন, কিন্তু 5